একজন আবার বিএনপির কথায় আসছে, আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে, সে জামাতের কথায় আসছে। সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড করে না। সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে। না, আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে, আন্দোলনে যারা শক্তি আছে, সবার সাথে হয়তো কথা বলা নাই, যাদের সাথে কথা বলে না তারা খুবই মাইন্ড করতে পারে, কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল, এত একটা তাড়াহুড়া পরিবেশ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লুর। আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে, এটা চট করে হয়ে গেছে। 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটবে এটাই কজন ভাবছে। ফলে এটার মধ্যে কিছু তাড়াহুড়া থাকতে পারে, কিন্তু আমার তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তারা সিলেক্টিভলি আছে, ওর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এটা না। যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকা, আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকায় আছে। এখন হয়তো আপনি সামনে আছেন দেখে উদাহরণ, হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই, কিন্তু ওইটা ইচ্ছা করে আমি মনে করি না যে আমার তো গুরুত্বপূর্ণ আমার মতামত নিতে হবে। স্টেক হোল্ডার বলছে না, আমি আপনি সামনে আছেন দেখে উদাহরণ দিচ্ছি। ওরা ডেলিভারিটি আছে, ওর সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, এটা করে নাই। আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি, ধরেন 50%-এর ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না, এবং আমিও যাদের নাম প্রপোজ করেছি সেখানে 60% তারা আমার প্রপোজালে 3 রকম রিয়াকশন দেখিয়েছে। একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে, তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে, আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে 15 বছর উনি কী করেছে। তো 3 ধরনের রিয়াকশন। তো আমার কথা কীভাবে শুনেছে, ঠিক না? এখন ধরেন আমাদের একজন মহিলা উপদেষ্টা, ওনার নাম বলার সাথে সাথে ওরা বললো স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম সবার কাছ থেকে আসতেছে। রেজওয়ানার কথা, রেজওয়ানার নাম সব মহল থেকে আসছে। তো এটা তো আমার কথা তো হয় নাই, এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে। এবং তারা 3টা দিন আমি যতদূর জানি আর কি, যত মানুষের সাথে পারে কথা বলার চেষ্টা করেছে, সবচেয়ে বেশি কনসালটেশন করেছে বিএনপি আর জামাতের সাথে, যতটুকু আমি জানি। আমার এটা ভুল হইতে পারে। সরকার কতটা নিরপেক্ষ? সরকারের তো অনেকগুলো হাত পা আছে। এখন আমি যদি আপনারা বলি, ধরেন চ্যানেল আই কতটা, ধরেন আওয়ামী লীগ আমলে চ্যানেল আই কতটা সরকারপন্থী, তো চ্যানেল আইয়েরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না। কোনো কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেটিক, কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি কোনো কম্পোনেন্ট আছে একটু বামের প্রতি, কোনো কম্পোনেন্ট আছে ইসলামিক। একটা ফ্যামিলির মধ্যে মূল প্রবণতা যারা ডমিনেট করে, যারা, যদি আপনি ইউনূস স্যারের কথা বলতে জিজ্ঞেস করেন উনি 100% নিরপেক্ষ। বাকি আপনি যদি বাকিদের কথা জিজ্ঞেস করেন, আমি তো অন্যদের কথা আমার বলা উচিত না। প্রফেসর ইউনূস একজন গ্লোবাল আইকন, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত। কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশুসুলভ এবং সরল, এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কেউ কেউ মনে করেন উনি কেজের মধ্যে আছেন, সেটা আপনাদের মনে হতে পারে। উনি যখন ইন্টারভিউ দেন, স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন, কোনো কথা বলেন, মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ, বুঝছেন? উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল। একটা কথা বলবে এই করবে, উনি সবার সাথে কথা বলে, উনি 4 জন 5 জন 7 জনের সাথে কথা বলে ডিসিশন নেয়। আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই, আপনার আমি শুধু একটা কথা বলি না, কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার, যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন, সেটা আমরা চাই না, কামনাও করি না, সেটা আমরা কামনা করি, কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত, ওয়াকিবহাল? এটা প্রথম দিকে অবহিত না থাকলে পরে থাকেন। যেমন ধরেন আপনার হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে হয়তো জানেন, কারণ উনি তো শেখ হাসিনা না, উনি তো খালেদা জিয়া না, উনি আমাদের এই দলের সাথে যাদের কাজ করছেন তো উনি জীবনে প্রথম দেখেছেন। সেই কারণে আমার প্রশ্ন যে আপনাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন বা সরকার পরিচালনা যারা এখন লিডিং রোলে আছেন, তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডমিনেটিং? যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে, এখানে এক্সট্রিমিস্ট আছে, এখানে রাইট উইংস, সেন্টার রাইট, সেন্টার লেফট। আপনি প্রশ্নটা এমনভাবে করেছেন, যেমন ধরেন 4টা পক্ষ আছে, হ্যাঁ, এখন ধরেন আমি একটা পক্ষে। এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভভাবে ইভ্যালুয়েট করব, ফলে আমার ইভ্যালুয়েশন সত্যি হবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলি, এখান থেকে বুঝে নেন। আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী, এক ভাই আওয়ামী লীগপন্থী, এক ভাই বিএনপিপন্থী, কোনো স্বার্থের জন্য না, কিন্তু সত্যি। যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী, আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ। আবার আমার এক ভাই আছে, আমি কাজিনদের মধ্যে বলছি, বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে। তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক। আওয়ামী লীগপন্থী কেউ নাই, কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে, কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে, কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে। এখন আমি তো সাবজেক্টিভভাবে, আমি তো এগুলি অবজেক্টিভলি পরিমাপ করা যায় না, কিন্তু অ্যাজ এ হোল
যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি, আমরা চেষ্টা করি যে খুব চেষ্টা করি যখন ডিসকাশনের পর্যায়ে যায় কোনো রকম পার্সিয়ালিটি যেন না হয়। কার মনে কি আছে জানি না, কিন্তু আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নিলাম, আপনি বলছেন কোন আলোচনার মাধ্যমে ডিসিশন নিলাম যে আমরা জামাতের পক্ষে একটা সিদ্ধান্ত নিব, বিএনপির পক্ষে। নেভার ইট হ্যাপেন্ড। ওকে, আপনি যেহেতু বলছেন আপনারা কোনো পার্সিয়ালিটি করছেন না, বাট নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে অনেকেই মনে করেন যে এর সঙ্গে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ বা সরকারের একটা বড় গোষ্ঠীর বা একটা প্রভাবশালী অংশের বেশ ভালো সম্পর্ক আছে। সো মানুষ কিভাবে মনে করে? তাহলে আমি আমাকে দিয়ে বলি আপনাকে, আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক। না, সেটা থাকতেই পারে, হ্যাঁ থাকতে পারে। সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা, রাজনৈতিক সম্পর্ক মুহূর্তে আশীর্বাদ, ব্লেসিংস, গাইডেন্স, বা আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব, আমি পেছন থেকে দলটা গঠনের প্রক্রিয়ায় আছি, আমি আপনাকে অ্যাডভাইজারের রোলে আছি। আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে যে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে, আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, কেউ না। যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব। কেউ যদি না হয় তাহলে আপনি যখন বলছেন এই ছাত্র সংগঠন, আমি একটু জিল্লুর বলি, এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট থেকে, মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা, এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখনো উপদেষ্টা পরিষদের সদস্য আছেন। মানে সার্ভেটা পোস্ট করেছে, হ্যাঁ, যে এটা ভুল করেছেন। আমাদের এই সার্ভে পোস্ট করা উচিত না, যে করেছে আমি জানি না, অবহিত না, এটা করা উচিত না। আমাদের তো ভুল হতে পারে, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরেন মায়া, ভালোবাসা, স্নেহের কথা তো বললেন। আচ্ছা ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক 15টা বছর এই আন্দোলন সংগ্রামে, ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাগি করা। আপনাকে আমি এত বড় কথা বললাম, আন্দোলনকালীন সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম, একা কথা বলতাম। এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না? এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এইরকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না? আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে, ছাত্ররা কেন, যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে, অবশ্যই আমি পরামর্শ দিব, অবশ্যই দিব। আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম, মান্না ভাইয়ের সাথে 100 বার কথা বলতাম, নূরদের সাথে 100 বার কথা বলতাম। এখন ওরা যদি আসে, স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করতে কিভাবে করব, আমি তো ওদের সরাসরি বলি, তোমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো, প্রকাশ্যে চাঁদানো, যে ভাই আমি এই দলে, আমেরিকায়, ব্রিটেনে, ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই। অন্তর থেকে চাই তারা একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক। এটার মধ্যে কোনো লুকোচাপা নাই। আমার কথা আমি আপনাকে বলে দিই, আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই। আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাতে ইসলামও যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেব, আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো। এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নাই, কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না। আমি ছাত্রদের কোনো আনডিউ, যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না। বাট দ্যাট ইজ এ পারসেপশন যে তারা নানান কিছুর মধ্যে আছে, এবং আপনি ফান্ড রেজিং এর কথা বলছেন, সেটা নিয়েও অনেক রকমের কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। এবং না অনেক রকম কথা থাকতে পারে, কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হবে। জিল্লুর ভূমিকা না, প্রমাণ তো জিল্লুর আপনিও তো কোটি কোটি, আপনি ক্যাশিয়ার হয়েছেন না কি? কার ক্যাশিয়ার হয়েছেন? আমি 1000 কোটি টাকা মালিক। আমি পলিটিক্স করি না। না আমরা পলিটিক্স করি না, রাষ্ট্রীয় পদ, এক্স্যাক্টলি আমরা সরকারি পদে নেই, এবং আমার ওরকম কোনো, আমি আর আপনি সরকারি পদে নাই, তারপরও নাকি আমরা 1000 কোটি টাকার মালিক হয়েছি। আমি প্রতিবাদ করি না, ভিত্তির কথা। তো ওদের সম্পর্কে যে কথাগুলো বলা হয় এটা ভিত্তির না, আমি বুঝবো কিভাবে? ওদের তো অনেকে মানে সেটা দৃশ্যমান অনেক কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, অবশ্যই তাদের প্রতি আপনার 100 গাড়ি নিয়ে প্রোগ্রাম, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবটাই আছে। কিন্তু 71-কে যেভাবে আওয়ামী লীগ ব্যক্তিকরণ, পারিবারিকীকরণ, দলীয়করণ করেছে, এই পুরো আন্দোলনটাকে বড় হয় না যে কয়েকজন মাত্র গুটি কয়েক তাদের করে ফেলেছে। ইভেন আমরা যখন বলছি যে ছাত্ররা তারা কি সারা দেশে 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে, কিংবা তারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতিনিধিত্ব করে? সকল সমন্বয় কি এখন একসঙ্গে আছে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তাদের সঙ্গে, মেয়েরা তাদের সঙ্গে সবাইকে আছে, জি মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে। আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর, এটা তুলতে পারেন, ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা শেখ হাসিনার আমলে 2টা জিনিস খুব ঘৃণা করতাম। একটা হচ্ছে মালিকানার রাজনীতি, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি, এটা ছিল জনযুদ্ধ, কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ। যেহেতু শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, এটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি।
এখন ধরেন এই মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা ছাত্র সংগঠনের কারো কারোর মধ্যে আছে নাকি এই প্রশ্ন আপনি তুলতে পারেন। একই সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারো কারো আছে নাকি আপনি তুলতে পারেন। মানে বিএনপি জামাতের মধ্যেও এই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন। এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি, বেশি স্নেহ করি, আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি, কিন্তু জিল্লুর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার আপনার যখন 25-26 বছর ছিল কত ভুল আমরা করতাম না, আপনি হয়তো করতেন না, আমি করতাম, আরো বেশি ভুল করতাম। তো ওরা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে, শিখছে, জানার চেষ্টা করছে। আজকে আপনি দেখেন সার্জিস যে 100টা গাড়ি নিয়ে মিছিল প্রোগ্রামটা করেছে, তাসনিম যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে, সার্জিস তুমি ব্যাখ্যা করো, এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল জিল্লুর? ছিল না তো। আমাদের অনেক এক্সপেকটেশন, অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই প্রশ্ন করি, কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও দেখেন। হাসনাত যেই কথাটা বলেছে আর্মি চিফের সাথে মিটিং নিয়ে, তাদের দলের ভিতরে 3টা মানুষ সেটা প্রতিবাদ করেছে। এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল? তো আমরা একটু সময় দেই, দেখি না তারা ভুল করতে করতে হোঁচট খেতে খেতে শিখে নাকি। তবে আপনার সাথে আমি একটা একমত, এই যে আপনার মালিকানা রাজনীতি শুরু, কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লিখে, মানে আমি গণ অভ্যুত্থানে যতগুলো লেখাটেখা পড়লাম, ইনক্লুডিং আসিফ মাহমুদের বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসীম রোল রেখেছিল, যেভাবে রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো, উল্লেখও নাই। কিন্তু এটা কি সে ডেলিভারেটলি করেছে? সে তার চোখ দিয়ে যেটুকু দেখছে সেটা করছে, কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না। ফলে কোনটা ডেলিভারেট না সেটা আমরা জানি না। কিন্তু আমি মনে করি জেনারেলি জিল্লুর এইসব মালিকানার রাজনীতি আর ট্যাগ দেওয়ার রাজনীতি, এটার থেকে যদি আমরা বেরোতে না পারি, তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার বর্ষতা এখনো স্বীকার করি। শেখ হাসিনারে আপনি বিদায় করেন নাই, আপনি যদি শেখ হাসিনার আদর্শ মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন, তার মানে আপনি শেখ হাসিনার ভাব শিষ্য। এটা বুঝতে হবে সবাই। আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো, আপনার বেশি সময় পেতাম, সময় খুবই সীমিত আর হাতে বেশি সময় নেই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন? এই প্রশ্ন এই কারণে উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে, ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানের দায় কিছুটা সরকার, নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবীব্যাপী প্রচার করছে, এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ, এক ধরনের এক্সট্রিমিজম, যেভাবেই বলি না কেন, এটার একটা উৎপত্তি বা চর্চা এখন হচ্ছে। এটা আমাদের সেটা নানাভাবে উদাহরণ দিয়ে দেখানো যাবে, মেয়েদের উপরে কি হচ্ছে এটা হতে পারে। কিন্তু আপনি আবার এটাও লক্ষ্য করেন, ধরেন আজকে মাহফুজ যেভাবে মবের বিরুদ্ধে, এই আপনার উন্মত্ততা, মানে তৌহিদি জনতার নামে উন্মত্ততা, এইসবের বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে, যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে, যেভাবে নিজেকে ভালনারেবল করেছে, এই পজিটিভ সাইডগুলোও দেখেন। এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়গুলি চলে গেছে, সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন। ঠিক আছে, আমি নাম বলতেছি না, কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা কিছু সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমনটা আমি একটা হাটগুটায় বসে আছি। আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো, আরও একটু আগে হওয়া উচিত ছিল। এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার বিবেচনায় বাংলাদেশের কোনো সরকার 1985 সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি, তার আগেটা আমি জানি না, বাংলাদেশের কোনো সরকার 1985 সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই। ফলে আমাদের তো ভুল হবে। আমি মাঝে মাঝে বলি কি, আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে দিয়ে আমরা একটা দুর্বল জাহাজে করে পাড়ি দিচ্ছি, জাহাজটা এদিক ঘুরে, কিন্তু জাহাজটাকে সঠিক রাখার জন্য জাহাজের যে ক্যাপ্টেন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রাণান্তকর চেষ্টা করেন, উনি এই বয়সে যেই পরিশ্রম করেন। আপনি এটা যদি খেয়াল করেন জিল্লুর, বাংলাদেশের গায়ে যদি মৌলবাদ বা উগ্রবাদের তকমা লাগে, সবচেয়ে বেশি রেপুটেশন ক্ষতি কার হবে? ওনার হবে, ডক্টর ইউনূসের হবে। আপনি কি মনে করেন দেশও ক্ষতিগ্রস্ত হবে? কিন্তু দেশ তো হবে, আমি বলি ইন্ডিভিজুয়ালি। আপনি কি মনে করেন এটা উনি বুঝে না? আর এই তকমা লাগলে আমাদের অনেকের ক্ষতি হবে না? কারণ আমরা তো এইরকম তকমার পক্ষে কোনোদিন কথা বলি নাই। আমরা দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি না। তো আমাদের একটা সময়, সামনের বছর এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি আসিফ নজরুল হিসাবেই তো আসার কথা। এটাই তো আমার পরিচয়, এটা তো সামান্য দিনের পরিচয়, উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা। আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, আসিফ নজরুল সিভিল সোসাইটির মেম্বার। আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে। হয়তো কেন, মানে কতদিন ক্ষমতায় থাকতে চান আপনারা?
আমি ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন যত তাড়াতাড়ি চলে যেতে পারি ভালো। আর আমাদের যেটা আছে, আমাদের তো একটা টাইম লাইনও দেওয়া আছে, ডিসেম্বর থেকে জুন। কিন্তু আপনি আবার মাঝখানে খেয়াল করেন এর মধ্যে রোজা আছে, বন্যা আছে, তো হয়তো একটা চেষ্টা থাকবে সামনের বছর রোজা বন্যা এগুলির আগে ইলেকশন করার চেষ্টাই থাকবে। আমার ব্যক্তিগত বিশ্বাস, সেন্সিবলি দেখলে এটাই হওয়ার কথা। এবং আপনি একটা জিনিস, আমাদের আসিফ মাহমুদ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, খুব স্ট্রংলি সে বলেছে, কিন্তু আপনি খেয়াল করেছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে ইলেকশন হবে, ও খুব বেশ জোর দিয়ে বলেছে। এখন আমাদের এই ধারণা, আমাদের কিন্তু সিদ্ধান্ত হয়নি, আপনাকে ক্লিয়ার করি, এই কথা বলার অধিকারই আমার নাই কবে ইলেকশন হবে, কারণ এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হবে। বাট আমরা হয় না, আপনি একটা ফ্যামিলির মধ্যে থাকলে ভাইবটা ধরতে পারেন, তো আসিফ ওই ভাইবটা ধরতে পেরে যে কথাটা বলেছে, আমারও মাঝে মাঝে তাই মনে হয় যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে খুব সম্ভবত। বাট আবার আসিফ আগে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, সেটাও তিনি বলছেন উপদেষ্টা। এখন আমি আপনাকে বলি, এটা আমার মনে হয় ভাই, আবার তারাই বলছেন, এই ছাত্রদের এই একটা অংশ বলছেন যে শেখ হাসিনার বিচার, ফাঁসি, এগুলোর আগে নির্বাচন হবে না, আপনি তো আইনমন্ত্রী, বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের কথা। এগুলি পলিটিক্যাল রেটরিক থাকে, পলিটিক্যাল ক্যাপিটাল থাকে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে, অনেক কিছু থাকে। আমি আপনাকে যে বলি, আমি একটু ক্লিয়ার করে নিই, আমি যে বললাম ফেব্রুয়ারি মাঝামাঝি মধ্যে ইলেকশন হতে পারে, এটা বিভিন্ন ভাইব দেখে আমার ধারণা হয়েছে। আই এম নোবডি টু স্পেসিফাই দ্য ডেট, আমি নোবডি। এটা স্যার যেটা বলেছে এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে, কোনো ডিসিশন হয় নাই, কোনো আলোচনা হয়নি এটা নিয়ে। স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ভাইব দেখে ধারণা হয় এরকম। তো আমার কাছে মনে হয় যে মানে এই সময়কার ক্ষমতা, এটা কোনো ক্ষমতা না, এটা হচ্ছে দায়িত্ব, সম্পূর্ণভাবে দায়িত্ব। আমি আপনাকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম না, আই মিন ইট। এই সরকারে যদি আমাকে উইথ হাইন্ডসাইট আপনি যদি বলেন, আমি টাইম লাইনে করে ফিরে গিয়ে আমি গত বছর জুলাই মাসে আপনি আমাকে জিজ্ঞেস করলে যে ঠিক এরকম একটা জীবন হবে আপনার, আপনি কি সরকারে থাকতে চাবেন? অবশ্যই চাবো না, অবশ্যই চাবো না, 3 বার বললাম অবশ্যই চাবো না। যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত যেতে পারতাম। আমি একটা লাইনে আপনাকে বলি, জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেই, খালি মানুষের কাছে সমালোচনা করতাম, দোষ ধরতাম, আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো। আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম না জিল্লুর? আর এখন সারা দিন কাজ করি, শুক্রবার শনিবার রাত 2টা পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে। এখন কাজের চাপ একটু কমেছে, সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। সো হুইচ লাইফ আই এম এনজয়িং